স্যার কথা আসতেছে না স্যার। স্যার আমরা তো শুনতে পাচ্ছি না। স্যার ঠিক করতেছে না। না স্যার। না স্যার শুনতে পাচ্ছি না। এখন শুনতে পাচ্ছ? জি স্যার এখন শোনা যায়। ওকে, আমার সম্ভবত যাতে সমস্যা হয়েছে। যাই হোক, আচ্ছা স্যার। আশা করি তোমরা ভালো আছো। আমরা আলোচনায় ফিরে যাই। আজকে অনার্স তৃতীয় বর্ষের 23-16-01 যে লেকচারটি দেবো, এই লেকচারের সংখ্যা হলো 4। যেটা আলোচনা করতে চাই, যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, তা হলো হালাকু খান। তার শাসনামল ছিল 1256 থেকে 1265। আমি উপস্থাপনে রয়েছি ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। বরাবরের মতোই আজকে এই আলোচনা থেকে আমরা যা জানতে পারবো তা হলো হালাকু খানের পরিচয় সম্পর্কে, তিনি কিভাবে ইলখান বংশ প্রতিষ্ঠা করলেন সে সম্পর্কে জানতে পারবো। তোমরা জানো হাসান বিন সাব্বা কর্তৃক যে গুপ্ত ঘাতক সম্প্রদায় বিভিন্ন শাসন আমলের সবসময় শাসকদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন, সেই গুপ্ত ঘাতক সম্প্রদায়ের শেষ পরিণতি কি হয়েছিল সে সম্পর্কে জানতে পারবো। আলাউ খান কিভাবে কেন বাগদাদ আক্রমণ করেছিলেন সেই ঘটনাগুলি সম্পর্কে জানতে পারবো। আলাউ খানের বাগদাদ অভিযানে যে নৃশংসতা সে সম্পর্কে আমরা জানতে পারবো। আলাউ খান যে অন্যান্য বিজয় করেছিলেন সেই সম্পর্কে জানতে পারবো। শেষে তার শাসক হিসেবে তার যে অবদান, সে অবদান সম্পর্কে আমরা জানতে পারবো। আশা করি বিস্তারিত আলোচনা থেকে কিছুটা হলো তোমরা উপকৃত হবে বলে আমি মনে করি। চলো সময় নষ্ট না করে মূল আলোচনায় ফিরে যাই। স্বাভাবিক ক্লাসগুলোর চাইতে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো তোমাদের একটু বুঝতে অনেকটাই অসুবিধা সৃষ্টি হচ্ছে, অসুবিধাই হচ্ছে তোমাদের। তারপরেও কিছুটা হলেও সমস্যার সমাধান হবে এই আশায় তোমাদের ক্লাসগুলো আয়োজন করেছি। ভূমিকা: কুইক খান 1248 সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তুলির পুত্র মেঙ্গু খান মঙ্গল সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। মেঙ্গু খান 1248 থেকে 1259 সাল পর্যন্ত মঙ্গল সিংহাসনে অধিষ্ঠিত থেকে দৃঢ়তার সাথে শাসন কার্য পরিচালনা করেন। মেঙ্গু খান যখন ক্ষমতায় অধিষ্ঠিত, তারই নির্দেশে হালাকু খান 1256 খ্রিস্টাব্দে পারস্যের গুপ্তঘাতক সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এই অভিযানে হাসান বিন সাব্বা কর্তৃক প্রতিষ্ঠিত এই গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন করতে এসে তিনি পার্শ্ববর্তী অনেক সাম্রাজ্যের বা অনেক শাসকের বা মঙ্গল নেতাদের বা মঙ্গল প্রধানদের সহায়তা চেয়েছিলেন। তেমনি বাগদাদের খলিফা, আব্বাসীয় খলিফা আল মুত্তাসিমেরও সাহায্য চেয়েছিলেন। যাই হোক, এই সময় গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন করে তিনি নানাবিধ কারণে আব্বাসীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অগ্রসর হয়েছিলেন এবং বাগদাদ সম্পূর্ণরূপে ধ্বংস করেন। পরে তিনি সিরিয়া ও আলেপ্পো দখল করেছিলেন। মিশর অভিযানে পরিচালনা করেছিলেন বটে, তারা বর্তমানে তার সেনাপতি, কিন্তু সেই অভিযান তোমরা ইতিহাসে জেনেছো আইন জালিয়াতের যুদ্ধে মঙ্গলরা মামলুকদের কাছে পরাজিত হয়েছিলেন। পারস্যের ইলখানি বংশের গুরুত্ব
অপরিসীম। ইলখানি বংশ মঙ্গল জাতির একটি অন্যতম প্রধান শাখা। মেঙ্গু খানের মৃত্যুর পর কুবলাই খান মঙ্গল সিংহাসনে অধিষ্ঠিত হন এবং তার অপর ভ্রাতা হালাগু খানের উপর পারস্যের শাসন ক্ষমতা অর্পণ করেন। হালাগু খান ভ্রাতার অর্থাৎ কুবলাই খানের অধীনতা স্বীকার করে নেন এবং ইল খান উপাধি ধারণ করে পারস্য শাসন করতে থাকেন। ইল খান শব্দের অর্থ গোত্রপতি, ছোট খান বা অধীনস্থ। তবে ইল খান বংশের পরবর্তী শাসকগণ পেকিং কেন্দ্রিক মঙ্গল সাম্রাজ্যের প্রধান খানের অধীনতা অস্বীকার করে পারস্যকে একটি স্বাধীন ও স্বতন্ত্র সাম্রাজ্যের মর্যাদায় অধিষ্ঠিত করেন। ইতিপূর্বে কুবলাই খানের যে আলোচনা দেখেছিলাম, শুনেছি, তার গৃহীত পদক্ষেপের কারণেই এই সকল মঙ্গল প্রধানরা নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনতা ঘোষণা করতে উৎসাহিত হয়েছিলেন এবং স্বকীয়তায় নিজ নিজ রাজ্য বা অঞ্চল শাসন করে গেছেন। যাই হোক, আজকে আমাদের এই আলোচনায় হালাগু খান নিয়ে শুরু করতে চাই। হালাগু খান দায়িত্ব গ্রহণের পূর্বে মঙ্গল সাম্রাজ্যের কি অবস্থা ছিল সেটা একটা সংক্ষিপ্ত এখানে ধারণা দেওয়ার চেষ্টা করছি। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার সুযোগ্য উত্তরাধিকারীদের নেতৃত্বে মঙ্গল বিজয় অব্যাহত থাকে। চেঙ্গিস খানের শেষ ইচ্ছা অনুযায়ী মঙ্গল সাম্রাজ্য 4 পুত্রের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। এভাবে 2 বছর অতিবাহিত হওয়ার পর কুরিলতাই সম্মেলনে ওই 4 পুত্রের মধ্যে ওগোদাই খান প্রধান খান হিসেবে নির্বাচিত হন। ওগোদাই খান 1229 থেকে 1241 সাল পর্যন্ত শাসন কার্য পরিচালনা করেন। তিনি কিছু সাম্রাজ্য বিজয় ও রাজ্যের সুশাসন বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। ওগোদাই খান 1241 সালে মৃত্যুবরণ করলে তার পুত্র কুইব খান সিংহাসনে অধিষ্ঠিত হন। তিনি 1247 সালে কোরিয়া রাজা কর প্রদান অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে একটি শাস্তিমূলক অভিযান পরিচালনা করেন। এছাড়া চীনের সাঙ্গু ও পারস্যের বিরুদ্ধেও তিনি মঙ্গল বাহিনী প্রেরণ করেছিলেন। মাত্রাতিরিক্ত মদ্যপায়ী ও উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত কুইব খান 1248 সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করলে তুলির পুত্র মেঙ্গু খান মঙ্গল সিংহাসনে অধিষ্ঠিত হন। মেঙ্গু খান 1248 থেকে 1259 পর্যন্ত অত্যন্ত দৃঢ়তার সাথে শাসন কার্য পরিচালনা করেন। এ সময় তার সুযোগ্য পুত্র হালাগু খান ও কুবলাই খানের সাহায্য ও সহযোগিতা তিনি লাভ করেছিলেন। তারই নির্দেশে 1256 সালে হালাগু খান গুপ্তঘাতক সম্প্রদায়ের নেতা হাসান বিন সাব্বাহ কর্তৃক প্রতিষ্ঠিত গুপ্তঘাতক সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সেই গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন করতে সক্ষম হয়েছিলেন। হালাগু খান আব্বাসীয় সাম্রাজ্যের পতন ঘটিয়ে বাগদাদ দখল করেন। পরে তিনি সিরিয়া ও আলেপ্পো দখল করেন। 1259 সালে মেঙ্গু খান মৃত্যু মুখে পতিত হলে হালাগু খান পারস্য অঞ্চলের বিজয় অভিযানগুলো অব্যাহত রাখেন। কুবলাই খান মঙ্গলদের প্রধান খান নির্বাচিত হলেও পারস্য অঞ্চলে হালাগু খানের আধিপত্য অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ কুবলাই খান হালাগু খানের কর্মকাণ্ডের উপর তেমন নজর রাখেন নাই। তিনি এখানে মঙ্গলদের ইল খান বংশ প্রতিষ্ঠা করেন। অন্যদিকে কুবলাই খানও চীনে ইউয়ান বংশ প্রতিষ্ঠা করে শাসন কার্য পরিচালনা করতে থাকেন। আসা যাক হালাগু খানের পরিচয়, তিনি কে ছিলেন। চেঙ্গিস খানের বংশধর ছিলেন হালাগু খান। উচ্চারণ ভেদে অনেক ঐতিহাসিক তাকে হালাগু, হুলাগু, হুলাকু বিভিন্ন নামে তাকে সাহিত্যে আমরা এই সকল নামে তাকে পেয়ে থাকি। আমরা হালাগু শব্দটি আমরা আমাদের আলোচনায় ব্যবহার করেছি। 1217 সালে এই হালাগু খান মঙ্গোলিয়া জন্মগ্রহণ করেন। পিতার নাম তুলি খান, মাতার নাম সুরঘাক্তানি বেকি। ভ্রাতা মেঙ্গু খান মৃত্যুবরণ করলে কুবলাই খান মঙ্গলদের সিংহাসনে অধিষ্ঠিত হন। অন্য ভ্রাতা হালাগু খান পারস্য অঞ্চলে ইলখানি শাসন ব্যবস্থা চালু করেন। তবে তিনি
কুবলাই খানের অধীনে ছোট খান উপাধি গ্রহণ করে সন্তুষ্ট থাকেন। তিনি মেঙ্গু খানের শাসন আমলে মঙ্গল রাজনীতির সাথে সম্পৃক্ত হতে থাকেন। অর্থাৎ মেঙ্গু খান যখন ক্ষমতা অধিষ্ঠিত হন তখন থেকেই হালাগু খান একটু একটু করে রাজনীতির সাথে, মঙ্গল রাজনীতির সাথে সম্পৃক্ত হতে শুরু করেন এবং তার এই দূরদর্শিতা পরিচয় পেয়ে মেঙ্গু খান তাকে পারস্য অঞ্চলে বিজয় অভিযানের জন্য প্রেরণ করেন। এখানে তিনি সফলতার পরিচয় দিয়েছিলেন। পারস্য গুপ্তঘাতক সম্প্রদায় বাগদাদের আব্বাসীয় খলিফার বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। নিম্নে এই দুটি অভিযান ও সহ ও অন্যান্য অভিযান যে পরিচালনা করেছিলেন সে অভিযানগুলো বিবরণ দেওয়ার চেষ্টা করা হলো। হালাগু খানের অভিযান সমূহ: গুপ্তঘাতক সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযান, আব্বাসীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান, অন্যান্য অভিযান ও চরিত্র কৃতিত্ব সম্পর্কে আলোচনা। আর এখানে হালাগু খানের একটা পটচিত্র তোমাদের জন্য প্রদর্শন করা হয়েছে, যা গুগল থেকে ডাউনলোড করা। প্রথমে তিনি পারস্য অঞ্চলে গুপ্তঘাতকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিলেন। সেলজুক সুলতান মালিক শাহের আমলে অর্থাৎ 1072 থেকে 1092 এই সময়ের মধ্যে হাসান বিন সাব্বাহ কর্তৃক এই গুপ্তঘাতক সম্প্রদায় প্রতিষ্ঠিত হয়। তাহলে গুপ্তঘাতক সম্প্রদায় প্রতিষ্ঠার সময়কালও আমরা পেয়ে যাচ্ছি। সেই সময় আব্বাসীয় খলিফাদের অধীনে তোমরা জানো যে শেষের দিকে বহিয়া এবং সেলজুকদের একটা আধিপত্য হয়েছিল। সেই সেলজুক সুলতান মালিক শাহের আমলে হাসান বিন সাব্বাহ এই গুপ্তঘাতক সম্প্রদায় প্রতিষ্ঠা করেন। এরা ছিল ইসলাম ধর্মের শিয়া মতাবলম্বী একটি উগ্রপন্থী দল। এই সম্প্রদায়ের লোকেরা সুন্নি মুসলমানদের প্রতি বিশেষ ঘৃণা ও হিংসাত্মক মনোভাব পোষণ করত। এমনকি দলীয় স্বার্থ সিদ্ধির জন্য তারা শক্তি প্রয়োগ ও গুপ্ত হত্যার আশ্রয় পর্যন্ত গ্রহণ করত। 13 শতকের প্রথম দিকে আব্বাসীয় খলিফাতের দুর্বলতার সুযোগ নিয়ে তারা পারস্যের পূর্বাঞ্চলে প্রাধান্য বিস্তার করে এবং পার্শ্ববর্তী মঙ্গল সাম্রাজ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে। সন্ত্রাসবাদী ও অনিষ্টকারী এই গুপ্তঘাতক সম্প্রদায়কে সমুচিত শাস্তি দেওয়ার জন্য হালাগু খান 1256 সালে পারস্য অভিমুখে অগ্রসর হন। হালাগু খান এই সময় পার্শ্ববর্তী ফার্সের আতাবেক সাদ এবং আইজউদ্দিন নামক সেলজুক রোমের প্রতিদ্বন্দ্বী সুলতান দ্বয়কে আহ্বান জানালে তারাও এই আহ্বানে সাড়া দিয়ে হালাগু খানের অভিযানের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেন। এর ফলে হালাগু খানের সামরিক শক্তি বৃদ্ধি পায়। হালাগু খান সম্মিলিত বাহিনী নিয়ে গুপ্তঘাতক সম্প্রদায়কে আক্রমণ করে তাদের 40টি দুর্গ দখল করে নেন। এরপর তিনি তাদের প্রধান দুটি ঘাঁটি আলামত ও লানবাসার অবরোধ করেন। অচিরেই দুর্ধর্ষ মঙ্গল বাহিনীর নিকট এই ঘাঁটি দুটির পতন ঘটে এবং অসংখ্য নরনারী ও শিশু মঙ্গলদের হত্যাকাণ্ডের শিকারে পরিণত হয়। সৌভাগ্যবশত এই ধ্বংস যজ্ঞের হাত থেকে ঐতিহাসিক আতামালিক জৈন গুপ্তঘাতক সম্প্রদায়ের মূল্যবান গ্রন্থাগারটি রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। এই সম্প্রদায়ের তৎকালীন নেতা রোকন উদ্দিন, যিনি বর্বতের বৃদ্ধ লোকটি বলেও অভিহিত, মঙ্গল বাহিনীর হাতে বন্দী ও পরে নিহত হন। এর ফলে হাসান বিন সাব্বাহ কর্তৃক প্রতিষ্ঠিত গুপ্তঘাতক সম্প্রদায়ের শক্তি চিরতরে বিলুপ্ত হয়। গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন করার পর হালাগু খান আব্বাসীয় খেলাফতের দিকে নজর দেন এবং বাগদাদ আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন। নানাবিধ কারণে হালাগু খান বাগদাদ আক্রমণ করেন, সেগুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। মধ্যযুগের ইতিহাসে বাগদাদ
আক্রমণ ও ধ্বংস একটি ভয়াবহ, দুঃসাহসিক ও জঘন্যতম ঘটনা। তথাপি এটা আলাউ খান ও মঙ্গল বাহিনীর অসামান্য সামরিক দক্ষতারই পরিচয় বহন করে। 1258 সালে বাগদাদ আক্রমণের পেছনে নানাবিধ কারণ ছিল। কারণগুলো হলো গুপ্তঘাতক সম্প্রদায়কে দমনের অসহযোগিতা। 1256 সালে আলাউ খান গুপ্তঘাতক সম্প্রদায়কে দমনের জন্য আব্বাসীয় শেষ খলিফা আল মুত্তাসিম বিল্লাহর নিকট সাহায্য চেয়ে পাঠান। কিন্তু আলাউ খানের এই আহ্বানে সাড়া না দিয়ে বরং প্রত্যাখ্যান করেন। আলাউ খান গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন করার পর খলিফার নিকট লিখিত পত্রে অভিযোগ করে জানান যে গুপ্তঘাতক সম্প্রদায়কে দমনে তাকে সাহায্য না করে খলিফা স্বীয় কর্তব্যের প্রতি অবহেলা করেছেন। এজন্য তিনি সুন্নি মুসলমানদের প্রতিনিধিত্ব করার যোগ্যতাও হারিয়েছেন। এছাড়া আলাউ খান পত্রে খলিফাকে অবিলম্বে তার নিকট আত্মসমর্পণের কথাও বলেন। কিন্তু খলিফা আলাউ খানের এই দাবিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং পরিষদ বর্গের পরামর্শে এই পত্রের কড়া উত্তর পাঠান। এর ফলে উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবং সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। শিয়া মন্ত্রী মুয়াইদউদ্দিনের আমন্ত্রণ। তোমরা জানো যে গুপ্তঘাতক সম্প্রদায় উগ্র শিয়াপন্থী ছিলেন। সেই শিয়া মন্ত্রী মুয়াইদউদ্দিনের আমন্ত্রণ। আব্বাসীয় খলিফারা ছিলেন ইসলামের সুন্নি মতের অনুসারী ও পৃষ্ঠপোষক। তাদের শাসন আমলে শিয়াদের চেয়ে সুন্নি মুসলমানগণ বেশি সুযোগ সুবিধা ভোগ করত। ফলে খিলাফতের মধ্যে শিয়া সুন্নি অসন্তোষ লেগেই থাকত। আব্বাসীয় খলিফা আল মুত্তাসিমের আমলে মালিকি ও হাম্বলি এবং শিয়া সুন্নি গোলযোগ প্রকট আকার ধারণ করে। ফলে খলিফা শিয়াদের সমূলে ধ্বংস করার জন্য পুত্র আবু বকরকে নির্দেশ দেন। এতে খলিফার শিয়া মন্ত্রী মুয়াইদউদ্দিন অত্যন্ত মর্মাহত হন। তিনি সুযোগ বুঝে আব্বাসী খিলাফত ধ্বংসের জন্য আলাউ খানকে বাগদাদ আক্রমণের জন্য আমন্ত্রণ জানান। আব্বাসীয় খলিফাদের বা আব্বাসীয় শাসকদের দুর্বলতা। 1258 সালে আলাউ খানের হাতে আব্বাসীয় সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটলেও মূলত এই পতনের বীজ রোপণ করা হয়েছিল অনেক আগেই। খলিফা আল মুস্তাফি কর্তৃক 946 সালে ওয়াহিদগণকে, পরে 1055 সালে খলিফা আল কাইয়ুম কর্তৃক সেলজুকদের আমন্ত্রণের মাধ্যমে আব্বাসীয় সাম্রাজ্যের করুণ চিত্র ফুটে ওঠে। আব্বাসীয় খলিফাগণ এই সকল বংশকে ত্রাণকর্তা হিসেবে আহ্বান জানালেও তাদের হাতেই খলিফাগণ ক্রীড়ানকে পরিণত হয়েছিলেন। এই সময় খলিফাদের দুর্বলতার সুযোগে প্রাদেশিক শাসকরা স্বাধীনতা ঘোষণা করতে থাকেন। পিকেহিট্টির মতে রোগী ইতিপূর্বেই মৃত্যুশয্যায় শায়িত ছিল। এমন সময় শীদেল চোরের দল দরজা ভেঙে জোরপূর্বক ঘরে প্রবেশ করলো এবং রাজকীয় সম্পদ থেকে অংশ ছিনিয়ে নিল। খলিফার মধ্যে অনৈক্য, ধর্মীয় বিবাদ, আঞ্চলিক ও গোত্রীয় দ্বন্দ্ব প্রভৃতি কারণে আব্বাসীয় শাসন ব্যবস্থা দুর্বল ও শোচনীয় হয়ে পড়ে। মঙ্গল আক্রমণের প্রাক্কালে বাগদাদের খলিফাদের অবস্থা ছিল বর্ণনাতীত শোচনীয়। তারা রাজ্য শাসন অপেক্ষা ভোগ বিলাসে ব্যস্ত থাকত। আব্বাসীয় খলিফাদের এইরূপ অবস্থা দেখেই আলাউ খান বাগদাদ আক্রমণ করার সাহস পান। সামরিক বিভাগে দুর্বলতা। একটি রাষ্ট্রের নিরাপত্তা দেখভাল করার জন্য বিশাল সেনাবাহিনী গঠন করা হয়, কিন্তু সেই সেনাবাহিনী যদি সময় উপযোগী পদক্ষেপ এবং দক্ষতার পরিচয় না দেয়, তাহলে কোনো রাষ্ট্রই, যতই শক্তিশালী রাষ্ট্র হোক, সেই সেনাবাহিনীর দুর্বলতার কারণে সেই শক্তিশালী রাষ্ট্রটিও অপর বা আক্রমণকারী হাতে পরাজিত হতে বাধ্য।
একসময় আব্বাসীয় সেনাবাহিনীর আক্রমণের ভয়ে রোমান ও বাইজেন্টাইন সম্রাটদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হতো। সেই বাহিনী আব্বাসীয়দের পতনের যুগে নিজেদের মধ্যে আত্মকলহে লিপ্ত হয়ে পড়ে। এর পিছনেও আব্বাসীয় খলিফাদের অদূরদর্শী নীতি অনেকটাই দায়ী। আব্বাসীয় সেনাবাহিনীতে নানা জাতির সংমিশ্রণ ঘটেছিল, যেমন আরব, পারস্য, তুর্কি প্রভৃতি। তারা নিজ নিজ জাতির বা নিজ নিজ গোত্রের উন্নয়নের জন্য জাতীয় স্বার্থকে উপেক্ষা করত। খলিফাদের বিলাসী জীবনযাত্রায় অনেক সময় যে প্রচুর অর্থ ব্যয় করা হতো, সেই অর্থের অভাবে সৈনিকদের মধ্যে নিয়মিত বেতন ভাতা দেওয়া সম্ভব হতো না। সেনাবাহিনীর এইরূপ অবস্থা পর্যবেক্ষণ করেই বা সেনাবাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা গোপন তথ্যের মাধ্যমে তিনি জানতে পেরেই হালাকু খান বাগদাদ আক্রমণের পরিকল্পনা করেছিলেন, সেটা বলার অপেক্ষা রাখে না। খলিফাদের অহংকার, দুর্বল ব্যক্তিদের অহংকার একটু বেশি হয়। আব্বাসীয় খলিফা আল মুত্তাসিম বিল্লাহ রাজনৈতিক দূরদর্শিতা ও বিচক্ষণতার অভাব ছিল। তিনি স্বীয় দক্ষতা ও ক্ষমতার কথা চিন্তা না করে অহংকার বশত হালাকু খানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে হালাকু খানের বিরাগভাজন হন। তৎকালীন সময়ে মঙ্গল শক্তি যে অপরাজেয় শক্তি হিসাবে এশিয়া ইউরোপের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, সে সম্পর্কে খলিফার কোনো সম্যক ধারণা ছিল বলে মনে হয় না। অন্যদিকে সেনাবাহিনীর মধ্যে অন্তর্দ্বন্দ্ব তিনি উপলব্ধি করতে ব্যর্থ হন এবং অবিবেচকের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করে শত্রুকে বাগদাদ আক্রমণের সুযোগ করে দিলেন। এবার নানাবিধ কারণে হালাকু খান বাগদাদ আক্রমণের প্রয়াস চালান এবং সেই প্রয়াস বাস্তবায়ন করার জন্য তিনি এবার আসতেছেন বাগদাদ আক্রমণ করার জন্য। 1258 সালে জানুয়ারি মাস হালাকু খান বাগদাদ নগরী অবরোধ করলেন। অভ্যন্তরীণ শত্রু হিসেবে শিয়া প্রধানমন্ত্রী তো রয়েছে, শিয়া মন্ত্রী তার সাহায্য সহযোগিতা এবং গোপন তথ্য যে পাচার করেছিলেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি একটা সুযোগের অপেক্ষা ছিলেন, সেই সুযোগটি চলে আসে 1258 সালে জানুয়ারি মাসে তিনি বাগদাদ অবরোধ করলেন। প্রথমে হালাকু খান খলিফাকে আত্মসমর্পণের আহ্বান জানালেন, কিন্তু খলিফা তা প্রত্যাখ্যান করে সর্বশক্তি নিয়োজিত করে বাগদাদ রক্ষার চেষ্টা করেন, কিন্তু তার এই চেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হয়। দীর্ঘ 40 দিন অবরুদ্ধ থাকার পর মঙ্গল বাহিনীর নগরে প্রবেশ করে লণ্ঠন, নরহত্যা ও পাশবিক অত্যাচারের তাণ্ডব লীলা চালায়। ফলে বাগদাদ নগরী জনশূন্য নগরীতে পরিণত হয়। বাগদাদ নগরীর 20 লক্ষ লোকের মধ্যে প্রায় 16 লক্ষ লোক প্রাণ হারায়। ইবনে খালদুনের বলেন, হালাকু খানের বাহিনী নির্মমভাবে লুণ্ঠন ও হত্যাকাণ্ড চালিয়ে 16 লক্ষ নরনারী, বৃদ্ধ, শিশুকে কেটে পিষে মেরে ফেলে। খলিফা আল মুত্তাসিম জীবন রক্ষার্থে তার সঞ্চিত সকল ধন সম্পদ নিয়ে হালাকু খানের নিকট আত্মসমর্পণ করেন, কিন্তু এতেও খলিফার প্রাণ রক্ষা হয়নি। মঙ্গল সেনাবাহিনীতে যে সকল মুসলিম সেনা সদস্য বাগদাদ আক্রমণে অংশগ্রহণ করেছিল, তারা খলিফাকে হত্যা করার ভয়াবহ পরিণতি সম্বন্ধে হালাকু খানকে সতর্ক করে দেন এবং বলেন, যদি খলিফাকে হত্যা করা হয় তবে বিশ্ব ব্রহ্মাণ্ডে চরম বিশৃঙ্খলা শুরু হবে, সূর্য উদিত হবে না, অনাবৃষ্টি দেখা দিবে এবং মাটিতে ফসল হবে না। কিন্তু এই সকল সতর্কবাণী হালাকু খান কর্ণপাত করেননি, বরং খলিফাও তার পরিবার পরিজনের প্রায় সকলকে নির্মমভাবে হত্যা করা হয়। হালাকু খানের খ্রিস্টান মন্ত্রী ডকুস এবং শিয়া নেতা নাসির উদ্দিন তুসির পরামর্শে খ্রিস্টান ও শিয়া সম্প্রদায়ের লোক ব্যতীত বাকি সকলকেই মঙ্গল বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের শিকারে
পরিণত হয়। 3 দিন ধরে চলা এই হত্যাকাণ্ডের ফলে রাজপথ রক্তে রঞ্জিত হয়ে উঠেছিল। বাগদাদের সুন্দর সুন্দর দালান কোঠা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রন্থাগারগুলো ধূলিসাৎ করা হয়। বাগদাদে গড়ে ওঠা সংস্কৃতি ও সভ্যতা ধুলোয় মিশে যায়। এই নির্মম হত্যাযজ্ঞের ফলে 750 সালে প্রতিষ্ঠিত আব্বাসীয় খেলাফত বা সাম্রাজ্য চূড়ান্ত পতন ঘটে এবং সাময়িক সময়ের জন্য খেলাফত খলিফা শূন্য হয়ে পড়ে। এই যে এখানে যে একটা চিত্র তোমাদের সম্মুখে প্রদর্শন করছি, এই চিত্রে ইনি হলেন সেই হাল্লাকু খান। তার আক্রমণ নিয়ে যাচ্ছে, তার বাহিনীর হাতে পিস্তল, তরোয়ার, এদিকে নিরস্ত্র সৈন্য, আব্বাসীয় সৈন্যদের যে নিরস্ত্র, তাদের চিত্র দেখা যাচ্ছে। এই নিরস্ত্র মানুষ বা নিরস্ত্র আত্মসমর্পণকারী সৈন্যদের উপর তারা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই একটি দিক এখানে চিত্রশিল্পী ফুটে তোলার চেষ্টা করেছেন। এখন আসি বাগদাদ আক্রমণের ফলাফল ইতিহাস কিভাবে মূল্যায়ন করেছে, তাই এই ফলাফল কিরূপ ছিল সেই সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। প্রত্যেক চূড়ান্ত অভিযানের সাথে 3টি বিধ্বংসকারী শক্তি ওতপ্রোতভাবে জড়িত থাকে। হাল্লাকু খানের বাগদাদ আক্রমণের পরিণতিতে এর ব্যতিক্রম ঘটেনি। ইবনে খালদুনের মতে প্রায় 16 লক্ষ লোক এতে প্রাণ হারায়। তারিক আল খামিসের মতে 34 দিন ধরে এই হত্যাযজ্ঞ চলে এবং 18 লক্ষ লোক প্রাণ হারায়। হাসপাতালে রোগী, বিদ্যালয়ের শিক্ষক, ছাত্ররাও এই হত্যাযজ্ঞ থেকে রেহাই পায়নি। অর্থাৎ কোনো মানবতা, কোনো উদারতা এখানে কোনো কাজ করে নাই। হাল্লাকু খানের আক্রমণের ফলে বাগদাদ নগরীর বৈষয়িক ক্ষতিও হয়েছিল অপরিণীয়। তারিখি ওয়াসক গ্রন্থের রচয়িতা আব্দুল্লাহ ইবনে ফজলুল্লাহ বলেন, বাগদাদ অবরোধ ও ধ্বংসলীলার কারণে মহাশ্মশানে পরিণত হয়। সকল প্রাসাদ, মসজিদ, সমাধিসৌধ ও ঘরবাড়ি ধূলিসাৎ হওয়ায় বাগদাদ নগরীর উপর এক করুণ ছায়া নেমে আসে। দুর্ধর্ষতা ও নৃশংসতা মঙ্গল বাহিনীর একক বৈশিষ্ট্য ছিল। যে সমস্ত নারী ও শিশু মঙ্গল বাহিনীর আক্রমণের প্রচণ্ডতায় হতবুদ্ধি হয়ে তাদের একমাত্র ভরসা স্থল কোরআন শরীফ হাতে করে মঙ্গলদের করুণা প্রার্থনা করেছিল, তথাপিও তারা মঙ্গলদের হাত হতে রেহাই পায়নি। অভিজাত সম্প্রদায়ের সম্ভ্রান্ত মহিলাগণকে পর্দার আড়াল হতে টেনে এনে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় লাঞ্ছিত ও অপমানিত করে তাদের সতীত্বহীন করতেও তারা কুণ্ঠিত হয়নি। অর্থাৎ যুদ্ধরীতি যে সকল রীতি ছিল মানে পরাজিত বাহিনীর উপর, পরাজিত রাষ্ট্রের উপর, সেই ধরনের কোনো যুদ্ধরীতি তারা অনুসরণ করে নাই। সবচেয়ে মারাত্মক আঘাত আসে মুসলমানদের কৃষ্টি ও সভ্যতার উপর। ঐতিহাসিক আমির আলী বলেন, জ্ঞান বিজ্ঞানের নগরী বাগদাদ, কৃষ্টি সভ্যতার লীলাভূমি বাগদাদ, আরব্য রজনীর প্রাণকেন্দ্র এবং খলিফা হারুনুর রশিদের স্বপ্নপুরী বাগদাদ নগরী ধ্বংস হয়ে যায়। এর ব্যাপকতা সম্পর্কে ঐতিহাসিক ইজি ব্রাউন আক্ষেপ করে বলেন, পূর্বে সম্ভবত আর কখনো এত বড় মহান কোন সভ্যতা এত তাড়াতাড়ি এভাবে দগ্ধীভূত হয়নি এবং শোণিত ধারায় নিবৃত্ত লাভ করেনি। পারস্যের সে বিখ্যাত কবি শেখ সাদী মঙ্গল আক্রমণকে কিয়ামতের সাথে তুলনা করেছেন। এভাবে বহু ঐতিহাসিক ও লেখক এই বিভীষিকাময় আক্রমণের নিন্দা ও সমালোচনা করে তাদের লেখনীগুলোতে লিখেছেন। বাগদাদ ধ্বংসে ইসলামী বিশ্বে এক চূড়ান্ত বিপর্যয়। এতে আরব ও পারস্যিক কৃষ্টি সভ্যতার পতন ঘটে। বাগদাদকে কেন্দ্র করে ইসলামী বিশ্বে যে স্বাধীন চিন্তা, মুক্ত বুদ্ধি, অনুসন্ধিৎসার উদ্দীপনা, সৃজনশীল প্রতিভা ও মৌলিক গবেষণা আরবি জ্ঞান বিজ্ঞানের সাথে সুস্পষ্টভাবে জড়িত ছিল, তা কার্যত তিরোহিত হয়ে গেল। এর ফলে আরবি ভাষারও পতন ঘটে। এতদিন আরবি ভাষা পারস্যের
বিজ্ঞান ও দর্শনের ভাষা হিসাবে পরিগণিত ছিল। বিভিন্ন চিন্তাবিদ ও বৈজ্ঞানিকগণ তাদের মননশীলতা প্রকাশের বাহন হিসাবে আরবিকে গ্রহণ করেছিল। এর ফলে আরবি জ্ঞান বিজ্ঞানের ভাষা হিসাবে স্বকীয়তা হারিয়ে ফেলে এবং ধর্ম ও ধর্মভিত্তিক জ্ঞান সাধনায় এই ভাষার ব্যবহার সীমাবদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ তোমরা জানো যে আব্বাসীয় শাসন আমলকে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়। সে আব্বাসীয় খলিফা আল মনসুর থেকে শুরু করে খলিফা আল মামুন পর্যন্ত তারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভাষার সাহিত্য, বিভিন্ন ভাষার গ্রন্থগুলোকে তারা বাগদাদে নিয়ে এসে যে খলিফা আল মামুন মানমন্দির নির্মাণ করেছিলেন, যে পাঠাগার নির্মাণ করেছিলেন, সেখানে অনুবাদ করে আরবি ভাষা অনুবাদ করে আরবি ভাষার মানুষদের উপকৃত করেছিলেন। সেই যে ভাষার যে প্রাধান্য, সেই ভাষা প্রাধান্য হালাকু খানের আক্রমণের ফলে তিরোহিত হয়ে যায়। শুধুমাত্র আরবি ভাষা বা আরবি ধর্ম এবং ধর্মচর্চার সাহিত্যগুলোতে সীমাবদ্ধ হয়ে পড়ে। অন্য কোনো আর গ্রন্থ, অন্য কোনো ভাষার গ্রন্থের উপর আরবি ভাষার আর প্রাধান্য থাকে না। বাগদাদ আক্রমণের ফলে ইতিহাসে রাজনীতিতে বিরাট শূন্যতা দেখা দেয়। হিস্ট্রি বলেন ইসলামের ইতিহাসে মুসলিম বিশ্ব এই প্রথম খলিফাবিহীন থেকে যায় যাদের নামে জুমার খুতবায় পাঠ করা হতো। মুসলিম বিশ্বে এতদিন পর্যন্ত বাগদাদ মুসলিম ঐক্যের প্রতীক রূপে বিবেচিত হতো। আব্বাসীয় খিলাফতের পতনের যুগেও বাগদাদ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইসলামের কেবলা স্বরূপ বিবেচিত হতো। বাগদাদ পতনের ফলে তাই মুসলমানরা সাময়িকভাবে দিশাহারা হয়ে পড়েছিল। এই বাগদাদ জ্ঞান বিজ্ঞানের একটি আধার। প্রত্যেকটি অঞ্চল, সেই স্পেন থেকে শুরু করে সারা বিশ্বে যে মুসলমানগুলো ছিল বা অমুসলমান যারা আছে, জ্ঞানের যারা সাধনা করতো, তারা জ্ঞান সাধনার জন্য বাগদাদে ভিড় জমাতো এবং সেখান থেকে জ্ঞান আহরণ করে তাদের নিজ নিজ দেশে ফিরে যেত। ইসলামের ইতিহাসে হালাকু খান কর্তৃক বাগদাদ নগরী ধ্বংসের ঘটনা যেমন মর্মান্তিক, উহার ফলাফলও ছিল তেমনি সুদূর প্রসারী। আব্বাসীয় বংশের শেষ খলিফা আল মুত্তাসিম বিল্লাহকে হত্যা করার ফলে মুসলিম বিশ্ব সাময়িকভাবে খলিফা শূন্য হলেও সৌভাগ্যক্রমে মিশরের মামলুক সুলতান বাইবার্স খেলাফতের এই পবিত্রতা ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হন। তিনি জৈনক এক খলিফার উত্তরাধিকারীকে মিশরে নিয়ে যেয়ে খলিফার মর্যাদা দিয়ে খেলাফতকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন, যার ফলে খেলাফতের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয়। হালাকু খানের সিরিয়া বিজয়। বাগদাদ অভিযান শেষে তিনি সিরিয়ার দিকে অগ্রসর হন। বাগদাদ আক্রমণ ও দখল করার পর হালাকু খান সিরিয়া আক্রমণ করেন এবং একে একে আলেপ্পো, হামাদান, হেমস, এডিসা, হাররান ও নিসিবন প্রভৃতি নগরী বিনা বাধায় দখল করে স্বীয় আধিপত্য স্থাপন করেন। সেলজুক রোম ও গোল্ডেন হর্ডের সাথেও তিনি সাফল্যের সাথে মোকাবেলা করেন। এই সকল অভিযানেও মঙ্গল বাহিনী নিরীহ জনসাধারণকে নৃশংসভাবে হত্যা করে, আর এই সকল হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল অবরুদ্ধ ও ভীত সন্ত্রস্ত অধিবাসীদের মনে ত্রাসের সৃষ্টি করে অশ্বতা শিকারে বাধ্য করা। এরপরে সিরিয়া অভিযান শেষে তিনি মিশরের দিকে যান। বিজয়ী হালাকু খান মিশর অভিযানের পরিকল্পনা করেন, কিন্তু এই সময় তার ভাতা মেঙ্গু খান মৃত্যুবরণ করায় রাজধানী কারাকুমে তিনি ফিরে যান। হালাকু খানের সেনাপতি কেতবুগা মিশর আক্রমণের নেতৃত্ব দেন। 1260 সালে আইন জালুতের যুদ্ধে মঙ্গল বাহিনী মিশরের মামলুক সুলতান কুতুজের নিকট পরাজিত ও মঙ্গল সেনাপতি যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। এই যুদ্ধ মঙ্গল ও মামলুক ইতিহাসের একটি ভাগ্য নির্ধারণী ঘটনা, কারণ এর ফলে মঙ্গলদের মিশর জয়ের বাসনা চিরতরে ব্যর্থ হয় এবং প্রাচীন মিশরের সভ্যতার প্রাণকেন্দ্র কায়রো মঙ্গলদের ধ্বংসলীলার হাত থেকে রক্ষা পায়। এছাড়া মিশর সহ পশ্চিম দিকে মঙ্গল বাহিনীর আক্রমণের পথ চিরতরে বন্ধ হয়ে যায়। অবশ্য বিষয়টি বুঝতে পারতেছে, মিশর যখন তারা বাধাগ্রস্ত হলো, সে মিশরে বাধাগ্রস্ত হওয়ার ফলে যে মিশরীয় সভ্যতা, এই মিশরীয় সভ্যতা তাদের আক্রমণ হাত থেকে রক্ষা পেয়েছিল এবং মিশর বিজয় করলে তারা আবার পার্শ্ববর্তী অঞ্চল অভিযানের আগ্রহী হতো। মিশরে তারা বাধাগ্রস্ত হওয়ার কারণে মিশরের পশ্চিম দিকে যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলো মঙ্গল আক্রমণ হতে রক্ষা পায়। হালাকু খানের কৃতিত্ব। হালাকু খান অসামান্য দক্ষতা
ও ক্ষমতা বলে গুপ্তঘাতক সম্প্রদায়কে দমন, পারস্য, ইরাক, সিরিয়া দখল করে ইলখান বংশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তার প্রতিষ্ঠিত এই ইলখান বংশ প্রায় 1 শতক পর্যন্ত স্থায়ী ছিল এবং তার বংশধরগণ, পরবর্তী বংশধরগণ বিশেষ করে গাজান খানের নেতৃত্বে এই মঙ্গলরা ইসলাম ধর্ম গ্রহণ করে একটি গৌরব উজ্জ্বল অধ্যায় সংযোজন করতে সক্ষম হয়। আলাউ খানের কৃতিত্ব নিরূপণ করতে গিয়ে অধ্যাপক জে.এ. বয়েল বলেন, তিনি এবং তার উত্তরাধিকারীগণ পারস্যে একটি জাতীয় রাষ্ট্র সৃষ্টির পটভূমি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। একান্ত অজ্ঞাত সারে হলেও আলাউ খান কর্তৃক প্রতিষ্ঠিত রাজবংশই পরবর্তীতে সাফাভিদের দ্বারা অনুসৃত কেন্দ্রমুখী ও জাতীয়তাবাদী নীতির পথ সুগম করেছিল। আলাউ খান নিষ্ঠুর ও অত্যাচারী শাসক হিসেবে পরিচিত হলেও তিনি জ্ঞান বিজ্ঞানের একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় প্রখ্যাত চিকিৎসক কুতুবউদ্দিন, বিখ্যাত ঐতিহাসিক আতা মালিক জুয়াইনি, নাসিরউদ্দিন তুসি, পণ্ডিত ফখরউদ্দিন ও আলী শাহ তার দরবারে জ্ঞান চর্চা নিয়ে যেত ছিলেন। জ্যোতির্বিদ্যায় চর্চার জন্য আলাউ খান আজারবাইজানে একটি মান মন্দির প্রতিষ্ঠা করেন। জ্যোতির্বিদ্যা চর্চায় মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন নাসিরউদ্দিন তুসি। এছাড়া তার আমলে আতা মালিক জুয়াইনি, তারিকি জাহানগুসা ও ফজলুল্লাহর তারিকি আসব গ্রন্থগুলো আলাউ খানের পৃষ্ঠপোষকতায় রচিত হয়েছিল। পরিশেষে আমরা যে কথাটি বলতে পারি, আলাউ খান মেঙ্গু খানের নির্দেশেই গুপ্তঘাতক সম্প্রদায়কে দমনের জন্য অভিযান করেন এবং চারদিকে ত্রাস সৃষ্টিকারী এই সম্প্রদায়কে দমন এবং তাদের দুর্গগুলো ধ্বংস করতে তিনি সক্ষম হয়েছিলেন। এই অভিযানে আব্বাসীয় খলিফা